আজকে আমরা শিখব বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন বা অনুরূপ আয়নের এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, কিন্তু সিজিএস এককে। তো সিজিএস এককে সমীকরণটা এসআই এককের চেয়ে একটু আলাদা হয়। আমরা এসআই এককেরটা আগের ক্লাসে করে ফেলছি। এবার সিজিএস এককে কেন ভিন্নতা হয় সেটা দেখানোর চেষ্টা করব। একটু দেখো। তো তার জন্য আগের যে প্রথমের আলোচনাটা ছিল ঠিক সেম এখানেও তাই। এখানে দেখো কেন্দ্রের সাথে এই ইলেকট্রনটা যে আকর্ষণ অনুভব করে এটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ, মানে পজিটিভ আর নেগেটিভের মধ্যে আকর্ষণ। এই আকর্ষণ বলটাকে আমরা বলবো কেন্দ্রমুখী বল অথবা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আর এই যে বাহিরের দিকে যে ইলেকট্রনটার যে বলটা থাকে এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কেন্দ্রমুখী বলটা এখানে বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা এখানে কত। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল যেটা কিনা কুলম্ব বল এখানে। তো কুলম্ব বল বলতে আমরা বুঝি এই যে F = 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড r²। তো পরের স্টেপে আমরা করতে পারি এই যে পুরো অংশটা দেখতেছো এইটার মান কিন্তু এসআই এককে 1/4πε0, এইটার মান আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা কিন্তু জানি আমরা এসআই এক, এটা কিন্তু এসআই এক। তো এইখানে আমরা কি করতেছি সিজিএস একক। তো সিজিএস এককে এই পুরো অংশটুকুর মান হচ্ছে 1, এই পুরো অংশটুকুর মান হচ্ছে 1 1/4πε0 সিজিএস। এখন তোমরা বলতে পারো 1 কেমনে, সরাসরি 1 কেন ধরে নেব, নাকি যা বইয়ের সাথে শুধু মিল করার জন্যই 1 ধরা হচ্ছে কিনা। বইয়ে কিন্তু এখানকার ইকুয়েশনটা কিন্তু সরাসরি যে এইরকম দেয়া আছে যে এইটুকু না 1/4πε0, এখানে জেড ই হলো নিউক্লিয়াসের চার্জ আর আরেকটা ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, নিচে হচ্ছে r²। সমীকরণটাতে কিন্তু শুধু এই অংশটুকু আছে, এই যে এখানকার অংশটুকু আছে, কিন্তু 1/4πε0 অংশটুকু নাই। তো 1/4πε0 যে 1 হয় সেটা একটু এখানে আমরা একটু হিসাব নিকাশটা করব। এইটা কিন্তু সমীকরণের মধ্যে না, তোমরা এটা খাতায় উঠে আনো। এইটা শুধু আমি বোঝার জন্য যে 1/4πε0 এর মান সিজিএস একক কি হবে সেটা একটু আমরা দেখাবো। তার জন্য দেখো 1/4πε0 আমরা কিছু পরিবর্তন একটু শুনে নিই। সেই পরিবর্তনগুলো হচ্ছে যে দেখো এসআই এককে এই পুরোটার একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, কিন্তু সেটা যখন সিজিএস এককে নিয়ে যাব আমরা তখন এককটা বলের একক কিন্তু সিজিএস এককে কি বলো ডাইন। আর এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, এইটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক মিটার। তো দৈর্ঘ্যের একক মিটার, কিন্তু এখানে দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, বর্গ মিটার আছে বর্গ সেন্টিমিটার দিলাম। আর এইখানে যে কুলম্ব আছে সিজিএস এককের এককটা হচ্ছে স্ট্যাট কুলম্ব। তো এখন দেখো এই কুলম্ব আর স্ট্যাট কুলম্ব কিন্তু এক সমান নয়, মিটার আর সেন্টিমিটার কিন্তু এক সমান নয়, নিউটন আর ডাইন কিন্তু এক সমান নয়। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? নিউটন থেকে ডাইন করতে হলে গুণ করতে হয় 10⁵ দিয়ে, তার কারণ হচ্ছে 1 নিউটন সমান 10⁵ ডাইন। আবার মিটার থেকে সেন্টিমিটার করতে হলে গুণ করতে হয় 100 দিয়ে, তার কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার। আবার কুলম্ব থেকে স্ট্যাট কুলম্ব করতে হলে গুণ করতে হয় 29, 97, 99, 54, 36, এটা দিয়ে গুণ করতে হয়। এই পুরোটা সমান হচ্ছে 1 কুলম্ব। তার মানে বিষয়টা কি 1 কুলম্ব সমান সমান 2997925436 স্ট্যাট কুলম্ব, STAT স্ট্যাট COLUMB
আচ্ছা দেখো, তাহলে স্ট্যাট কুলম্ব সেটাকে আমরা এসটি ডট দিয়ে সি লিখতে পারি, স্ট্যাট কুলম্ব। তো একটু দেখো, আমরা তাহলে এই এসআই এককের মানটাকে যখন সিসিএস এককে কনভার্ট করব তখন কি হয়ে যাবে, আগে ছিল 9 × 10⁹, তার সাথে এখন দেখো আমরা ইউনিট চেঞ্জ করতেছি, নিউটন থেকে ডাইন করতে হলে কত দিয়ে গুণ করতে হবে, 10⁵। সেন্টিমিটার থেকে মিটার থেকে সেন্টিমিটার করতে হলে কত দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে। কিন্তু এখানে দেখো বর্গ সেন্টিমিটার আছে, তাই কি দিয়ে গুণ করতে হবে, 100 বর্গ দিয়ে। এরপরে দেখো পার স্ট্যাট কুলম্বে নিয়ে যাব, কিসের থেকে, কুলম্ব থেকে পার স্ট্যাট কুলম্বে নিয়ে যাব। তো এখানে দেখো পার থাকলে সেটা কি হয়ে যায়, নিচে চলে যায়, মানে ভাগ হয়ে যায়। কত দিয়ে ভাগ করব, এই যে 1 কুলম্বে যত স্ট্যাট কুলম্ব হয় তত দিয়ে ভাগ করে দেব। 29, 97, 92, 54, 36। এখানে দেখো স্ট্যাট কুলম্ব কুলম্বের উপর স্কয়ার ছিল, তাই এখানে আমরা স্কয়ার করে দিচ্ছি। এইটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, হ্যাঁ একক এখন কি আসলো, এখন একক আসলো ডাইন বর্গ সেন্টিমিটার পার স্ট্যাট কুলম্ব, এককটা কিন্তু এটা চলে আসলো। তো তাহলে দেখো এটা ক্যালকুলেটরে তুমি একটু উঠাও, ক্যালকুলেটরে উঠালে ক্যালকুলেশন করলে পাবা 1.001384478 এরকম পাবা। তো বিষয়টা হচ্ছে যে এই যে পুরো ক্যালকুলেশন করলে মানটা আমরা পাচ্ছি কত, 1.001। তার মানে এটাকে কি আমরা 1 ধরতে পারি না, এইটাকে কিন্তু আমরা 1 ধরতে পারি। এই যে এটাকে যেহেতু 1 ধরতে পারি, এই পুরো অংশটুকুর মান আমরা বসায় দেব 1। এবার কি বোঝা গেছে কেন এইটুকু সিজিএস এককের সমীকরণে কুলম্বের সূত্র বসাইছে কিন্তু এইটুকু বসাই নাই, তার কারণটা কি আমরা ধরতে পারছি, হ্যাঁ কারণটা তাহলে কি 1/4πε0 এর মান। এইভাবে আমরা নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার থেকে ডাইন বর্গ সেন্টিমিটার পার স্ট্যাট কুলম্ব স্কয়ার করলাম, তার জন্য এইটা হয়ে গেল কত, আগে ছিল 9 × 10⁹, এখন হয়ে গেল 1.001। তার মানে কি 1, এটাকে আমরা 1 ধরতে পারি, তার মানে এইটুকুকে আমরা 1 ধরতে পারি। তাহলে দেখো ওই মানটাকে আমরা যদি 1 বসাই তাহলে ইকুয়েশনটা এখন কি দাঁড়াচ্ছে, তাইলে দেখো অতএব f = z² / r²। যেহেতু 1/4πε0 এর মান আমরা পাইলাম সিজিএস এককে 1, 1/4πε0 = 1 ডাইন বর্গ সেন্টিমিটার পার স্ট্যাট কুলম্ব। এই মানটা এই জন্য এরকম করে লেখা হয়। এখন দেখো এরপরে কেন্দ্র বিমুখী বল, এখন কিন্তু বাকিটা একই রকম, কেন্দ্র বিমুখী বল F = mv²/r। এইটা 1 নাম্বার ইকুয়েশন দাও, এইটা 2 নাম্বার ইকুয়েশন দাও, তাহলে 1 আর 2 দিয়ে কি লিখতে পারবো। এখন দেখো ইলেকট্রনটার সুস্থিতির জন্য, ইলেকট্রনটা একই কক্ষপথে থাকার জন্য, ইলেকট্রনটা কক্ষপথ থেকে বিচ্যুত না হওয়ার শর্তে, তাহলে আমরা লিখতে পারবো ইলেকট্রন স্থির কক্ষপথে থাকার শর্তে বা একই কক্ষপথে থাকার শর্তে। শর্তে অথবা পরমাণুর সুস্থিতির শর্তে। সুস্থিতি কেন বলতেছি, যে ইলেকট্রন কেন্দ্র বিমুখী বল বেশি হলে ইলেকট্রনটা কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যেত, আর এই বলটা কেন্দ্রমুখী বলটা বেশি হলে ইলেকট্রনটা নিউক্লিয়াসে পড়তো, নিউক্লিয়াসে পড়লে কি হতো, পজিটিভ নেগেটিভ এক জায়গায় পড়লে যা হয় পরমাণুটা ধ্বংস হয়ে যেত। এখানে আমরা কিন্তু এটাও বলতে পারি পরমাণুর সুস্থিতির জন্য, সুস্থিতির জন্য কি লিখতে পারবো, z² মানে কেন্দ্রমুখী যে বলটা ছিল আর কেন্দ্র বিমুখী যে বলটা ছিল, এই দুইটা বল কিন্তু সমান সমান হবে। তো এখন দেখো উভয় পাশে থেকে আমরা r কাটে দিচ্ছি, তাহলে কি থাকতেছে, অতএব r = z²
স্কয়ার ডিভাইডেড এম ভি স্কয়ার। এখন এখন এইটা দাও 3 নম্বর সমীকরণ। এরপরে কি করব? এরপরে আমরা ওই যে বোরের যে দ্বিতীয় শর্ত আছে সেই দ্বিতীয় শর্ত থেকে এখানে ভির মানটা আমরা ট্রান্সফার করে দেব। তো একটু দেখো, আমরা এই ইকুয়েশনটা শুরু রাখতেছি, যে এই ইকুয়েশনটা আমাদের দরকার পড়বে বোরের দ্বিতীয় স্বীকার্য হতে পাই। বোরের দ্বিতীয় স্বীকার্য অনুসারে কি পাবো আমরা? দেখো আর সরি এম ভি আর ইকুয়াল এন এইচ ডিভাইডেড 2 পাই। এখন দেখো তাইলে ভির মানটা কত পাচ্ছি? ভির মানটা পাচ্ছি এন এইচ ডিভাইডেড 2 পাই এম আর। এইটা তোমার 4 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। তো এখন এই ইকুয়েশনের ভির মানটা এই ইকুয়েশনে বসায় দেব, তাহলে এই সমীকরণটা চলে আসবে। তাহলে 3 ও 4 হতে পাই, 3 আর 4 হতে পাই। তাহলে আমরা লিখতে পারতেছি r ইকুয়াল z স্কয়ার ডিভাইডেড m, এই জায়গায় বসাবো হচ্ছে n is ডিভাইডেড 2 বাই m r করে স্কয়ার। তাহলে দেখো r সমান কি হচ্ছে? উপরে z স্কয়ার, নিচে হচ্ছে m, n স্কয়ার a স্কয়ার ডিভাইডেড 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার। এখন কাটাকাটি করা গেলে আমরা একটু কাটাকাটি করে নিই। সেটা হচ্ছে যে দেখো m স্কয়ার আর m এখানে কাটে দিলে একটা m থাকে, আর কিছু কাটাকাটি করা যাচ্ছে না আপাতত। তাহলে দেখো এখন কি করব? r ইকুয়াল আমরা কি লিখতে পারতেছি, এই সমীকরণটাকে যদি আমরা সহজ করে লিখি তাহলে দেখা যাচ্ছে হচ্ছে এইটার সাথে এটা ভাগ হিসেবে আছে, গুণ করে দিলে নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তাহলে z স্কয়ার ইন্টু 4 পাই স্কয়ার m r স্কয়ার, আর নিচে আসতেছে হচ্ছে n স্কয়ার a স্কয়ার। এখন দেখো এর পরের লাইনটাতে আমরা যাচ্ছি, এই ইকুয়েশনটা একদম উপরে লিখতেছি আমি। একটু দেখো যে এই পাশেও আর আছে, এই পাশেও আর আছে, তো তাহলে আর গুলোকে আমরা আগের মতোই একই পাশে নিচ্ছি। তো আর গুলোকে যদি আমরা একই পাশে নেই তাহলে যেটা হয়, এইটা কিন্তু উপরে লিখতেছি, এখন আমরা এই যে উপরে চলে আসি, ইকুয়েশনটা উপরে হিসাব করতেছি, বা r ডিভাইডেড r স্কয়ার ইকুয়াল z স্কয়ার ইন্টু 4 পাই স্কয়ার m ডিভাইডেড n স্কয়ার a স্কয়ার। এখন দেখো r স্কয়ার আর r কাটে দিলে নিচে একটা r থাকে। এখন উভয় পাশে যদি ভগ্নাংশ উল্টায় দিই তাহলে কি হচ্ছে? r ইকুয়াল n স্কয়ার a স্কয়ার ডিভাইডেড 4 পাই স্কয়ার m z স্কয়ার। এই যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনটা হচ্ছে সিজিএস এককে, এই ইকুয়েশনটা হচ্ছে সিজিএস এককে বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণু অথবা হাইড্রোজেনের অনুরূপ যে আয়নগুলো আছে, আইসোইলেকট্রিক আয়নগুলো আছে, যেমন হিলিয়াম 1 পজিটিভ, লিথিয়াম 2 পজিটিভ, এদের এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। তাহলে এইটাই ছিল সেই কাঙ্ক্ষিত ব্যাসার্ধের সমীকরণ। আর এই সমীকরণে দেখো ইপসিলন নট কিন্তু অনুপস্থিত। কেন অনুপস্থিত সেটা তো আমরা এই ভিডিওতে করেই ফেলছি। তো ধন্যবাদ।